সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গঠিত হলো সার্চ কমিটি, নতুন নির্বাচন কমিশনের জন্য সদস্য বাছাইয়ের কাজ করবে এই কমিটি। আছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মত, এসব নিয়ে আজকে আলোচনা। কমিটি সার্চ কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতারা চৌধুরী, আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট নিতারা চৌধুরী, ফোনটি রাখলে আমরা আপনাকে একটি প্রশ্ন করতে পারি, অথবা আমরা রহমান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রহমান ভাইয়ের কাছে আমি প্রথম প্রশ্ন করতে চাই। রহমান ভাই, আপনি জানেন যে আসলে বিএনপির প্রস্তাবে যা ছিল সেটি যদি আমরা বাদও দেই, মহামান্য রাষ্ট্রপতি একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে সকল রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা করে একটি দূরত্ব কমিয়ে আনার একটি উপলক্ষ সৃষ্টি হবে, কিন্তু সেরকম কোন উদ্যোগ আসলে সৃষ্টি হয়নি বা আপনারা করেন নাই। এটা মহামান্য রাষ্ট্রপতির কথার প্রতি এক ধরনের অবজ্ঞা কিনা? না, প্রথমত হলো যে মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজেই হলেন একজন সাংবিধানিক মানে দেশের অভিভাবক এবং তিনি অনেক ক্ষমতার মালিক, এবং দুটি বিষয় ছাড়া তিনি ইন্টারনালি অনেক ক্ষমতা রাখেন এবং তিনি যেটা বলবেন, যেটা মনে করবেন সেটি কিন্তু এক ধরনের আইনে পরিণত হবে। তো আমি মনে করি যে বিএনপি যে প্রস্তাবনা দিয়েছে, কি প্রস্তাবনা দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু তারপরেও আজকে সর্বমহলে এটি কিন্তু প্রশংসিত হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতি তিনি সকল দলের সঙ্গে আলাপ আলোচনা করে দল নিরপেক্ষ এবং প্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের নিয়ে তিনি একটি সার্চ কমিটি গঠন করেছে, যেটি একদমই প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বমূলক ব্যক্তিদের। সার্চ কমিটিটা আমার খুবই ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। আমার কথা ছিল যে মহামান্য রাষ্ট্রপতি এবার একটি সুযোগ দিয়েছিলেন আপনাদেরকে, যাতে আলাপ আলোচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থেকে মত পার্থক্যগুলি কমে আসে। তিনি সেরকম একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন যখন আপনারা তার সাথে দেখা করতে গেছেন, বিএনপি দেখা করতে গেছে। সেটি তো হলো না। সেটি না হবার তো সুযোগ এখনই হারিয়ে গেছে বলা যাবে না। জি, দুই নম্বর হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করতে হলে আপনার একটা ভিত্তির উপর কিন্তু দাঁড়াতে হবে। জি, সেই ভিত্তিটি আমরা মানে যখন আলাপ আলোচনার কথা আসে তখনই কিন্তু আমরা বলি যে সেই ভিত্তিটি মুক্তিযুদ্ধের চেতনা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার যেই ভাবনা এবং একটি গণতান্ত্রিক মানে সাফল্য, উত্তরোত্তর সাফল্যের জন্য কাজ করে যাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় আসা, এবং সেই একটা জায়গায় আসবার কতগুলো নৈতিক ভিত্তি কিন্তু থাকা প্রয়োজন। যেমন আজকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের একটা বিষয়, সেটিকে পরিষ্কার করতে হবে বিএনপিকে। জামাত তার সঙ্গ ত্যাগ করা, তার সঙ্গে সম্পর্ক না রাখা, এই বিষয়টি বিএনপিকে পরিষ্কার করতে হবে। তাহলে মানে হলো 21 আগস্টের যেই শেখ হাসিনাকে হত্যা করবার যেই এক ধরনের পরিকল্পিত হামলা, তার মানে সেই ব্যাপারেও তাদের বক্তব্য স্পষ্টকরণ করতে হবে। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে বিএনপি যে প্রস্তাব দিয়েছিল, সাদামাটাভাবে আমরা যে প্রস্তাবটি জানতে পেরেছি সেটা হচ্ছে কমিটির আহ্বায়ক পদে তারা একটা সাবেক প্রধান বিচারপতিকে চেয়েছিলেন এবং কমিটিতে তারা সদস্য চেয়েছিলেন যারা অবসরপ্রাপ্ত, এই মুহূর্তে যারা কোনো লাভজনক পদে নাই। আওয়ামী লীগ মনে হলো, মহামান্য রাষ্ট্রপতি যাদেরকে একটা সার্চ কমিটিতে নিয়োগ দিলেন, মনে হলো যে যাতে বিএনপির প্রস্তাবটির সাথে কোনোভাবে মিল না হয় সেটি একটু মানে সতর্কভাবে সেটি করার চেষ্টা করলেন। মানে এটি কি মহামান্য রাষ্ট্রপতি তিনি সকল রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করবার জন্য এবং সকলের পালসকে অ্যাকোমোডেট করে তিনি সার্বজনীন গ্রহণযোগ্য একটি সার্চ কমিটি করবার লক্ষ্য নিয়েই তার নিজস্ব বুদ্ধি এবং বিবেচনা দিয়ে তিনি এই কমিটিটি দেখেন। কর্মরত দুজন বিচারক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা সিএজি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম চট্টগ্রামের, এই সবকিছুই কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের দিয়ে করা। সুতরাং এইখানে ব্যক্তি বিশেষের বিবেচনা থেকে বড় বিবেচনাটা তিনি এনেছেন
প্রতিষ্ঠানগত বিবেচনা। আমার মনে হয় আমরা একটু অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীর কাছে যাই। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি কি মনে করেন যে আমরা যে 6 জনকে পেয়েছি সেই 6 জনকে নিয়ে তো আসলে খুব বেশি বিতর্ক করার সুযোগ আপনাদের থাকছে না? আসলে জোর করে বলছেন বটে যে সিএজি বা তার সব পিএসসি চেয়ারম্যানের কথা, কিন্তু আপনাদের ধন্যবাদ। আপনাকে আমাদের পার্টির তরফ থেকে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া আমাদের মহাসচিব দিয়েছেন তাতে তিনি মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এতে আমাদের হতাশার কথা বলেছেন যে আমরা হতাশ হয়েছি এই জাতীয় প্রস্তাব দেখে। এখন এইখানে এই প্রতিক্রিয়াটা যেটা ব্যক্ত করেছেন কারণটা কি? কারণটা হচ্ছে আপনি একটু আগে যেটা বললেন যে আমাদের পার্টির তরফ থেকে আমরা অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতি, কোনো নাম উল্লেখ করে বলিনি, নাম আমরা কয়েকটা দিয়েছি, কিন্তু অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতি এবং অবসরপ্রাপ্ত লোকদের, যেটা আপনি বললেন যারা লাভজনক পদে এখন নেই তাদেরকে দেওয়া হচ্ছে। এখন আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি তাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিরিন আক্তার, প্রো ভাইস চ্যান্সেলর, এবং আমি বলতে পারি যে উনি আওয়ামী লীগের মনোভাব, বাকি 5 জন সম্পর্কে কি কথা বলা যাবে? আপনি বাকি 5 জন আমি শুধু আপনাকে স্মরণ করে দিতে, সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি হচ্ছেন সেই লোক যাকে বিএনপি সরকার ক্ষমতা এসে 2002 সালে যা চাকরি স্থায়ী করেছিল, বাকি 5 জন তার সমানে যারা ছিলেন তাদেরকে কিন্তু চাকরি স্থায়ী করেননি। উনি একমাত্র পছন্দের বিচারক যাকে স্থায়ী বিচারক করা হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে স্থায়ী বিচারক মানে সিনাকেও করা হয়েছিল, যে এখন যে প্রধান বিচারপতি আমি উনার ব্যাচে শুধু উনাকে করা হয়েছে। হ্যাঁ, এখন কথা হলো সেটা না, মানে সৈয়দ মাহমুদ হোসেন সম্পর্কে বিচারক হিসেবে সৈয়দ মাহমুদ হোসেন সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। তিনি একজন ভালো বিচারক, মানে তার মানে অমায়িক ব্যবহার না পছন্দ থাকলো, আমরা সেইখানটা আসছি না। আপনি যেটা বলছেন ওইটাই, যে যারা এখনো কর্মরত আছেন, এই কর্মরত ব্যক্তিদের সামনে আমাদের দেশের যে সংস্কৃতি যেভাবে ডেভেলপ করছে, যে সামনে মানে আরো অনেক পথ থাকে যেখানে সরকারের উপরে অনেক জায়গায় তাদের মানে কারণ আপনারাই বলেছেন আপিল বিভাগের বিচারপতিরা বা বিচারকেরা বা প্রধান বিচারপতিদের প্রতি আপনাদের অগাধ আস্থা রয়েছে। এই প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক। আমাদের আস্থার কোনো অভাব নাই, সেটা আস্থা ভিন্ন জায়গা। কিন্তু কথা হলো যে এখানে যে লোকজনগুলো উনারা নাম দিয়েছেন, যে এখানে সরকারের একটা বিশেষ উদ্দেশ্য আছে এবং উদ্দেশ্যটাই রাষ্ট্রপতির মানে কাছ থেকে এটা প্রতিফলিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি তিনি যে মানে এই সার্চ কমিটি গঠনের ক্ষেত্রেও বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রস্তাবগুলো, এই প্রস্তাব বিবেচনা করে এবং রাজনৈতিক দলের মানে প্রধানদের সাথে অথবা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে উনি এটা ঠিক করতে পারতেন হঠাৎ করে। এবং সার্চ কমিটি গঠন দেখেন সংবিধান নাই, কিন্তু সংবিধান কিন্তু সার্চ কমিটি গঠন নাই। গতবার মানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি 4 জনকে নিয়ে কমিটি করেছিলেন সার্চ কমিটি, এবার আর 2 জনকে বাড়িয়ে 6 জনকে করেছেন। এই যে 4 জন এবং 6 জন গতবার ক্ষেত্রে আমরা বাদ দিলাম, এইবার যে 6 জন করেছেন, এই 6 জনের ভিতরে আমরা মনে করি যে এদের সাথে সরকারি দলের কিছু মানে সংশ্লিষ্টতা রয়ে গেছে, তাদের পছন্দের লোকগুলো এখানে এনেছে। আমি এই 6 জনের ব্যাপারে এতটা নিশ্চিত, আমি প্রফেসর শিরিন এর সম্পর্কে আমি বলতে পারি যে হ্যাঁ তিনি, বাকি 5 জনের সম্পর্কে এতটা নিশ্চিত বলা যাবে কিনা আমরা আবার আসি আপনাদের। না, একজন লোক ভালো হতে পারে, জি, কিন্তু সেই লোকটা যখন সরকার তো সরকারের একজনকে নিয়োগ দেয় যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক না, কারণ সরকারের প্রতিষ্ঠানগুলিরই খুদ বার করতে চেষ্টা করে লোকটিকে দিয়ে। শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষের এক ধরনের কিন্তু মানে একটা মেরুদণ্ডহীনতা থাকে। আচ্ছা, এই মেরুদণ্ডহীনতা থাকে যখন কর্মরত একজন থাকে, তিনি কেউ মনে করে আমি এরপরে প্রধান বিচারপতি হবো, কেউ মনে করে এরপরে আমি অ্যাপিলেট ডিভিশনে যাবো, কেউ মনে করছে এরপরে আমি পিএসসি চেয়ারম্যান হবো। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এমন একজন, যদি সরকার শুধু জ্যেষ্ঠতা লঙ্ঘন না করেন উনি প্রধান বিচারপতি হবেন না, তা তো হবে না। মানে এটা হলে তো তার জন্য আমরা পুরস্কার পাই, আমরা চাকরিটি চলে যেতে পারি। আশা করি উনি প্রধান বিচারপতি হোক এবং হবেন, এমনকি বিএনপি ক্ষমতা আসলেও উনি প্রধান বিচারপতি হতে পারেন, তা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই। আজকে যে বিচারপতি এসকে সিনহা
বিএনপি ক্ষমতা থাকলে উনি প্রধান বিচারপতি হতো, ওনাকেই করা হতো। আমি জানি না বিচারপতি এসকে সিনহাকে বিএনপি আসলে প্রধান। আমি আমার দৃষ্টিভঙ্গিতে, আমি এক সময় আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এখানে কিন্তু বিএনপির এই হীনমন্যতা নেই। আমার এটি বিচার করা একটু কষ্ট হবে। আমি একটু আসি সেটা আপনার কাছে একটু আসি যে আসলে রাষ্ট্রপতি চাইলে যে সার্চ কমিটির কথা আসলে সংবিধানে নেই, সেই সার্চ কমিটি সবার কথা রাখতে পারতেন, এটলিস্ট বিএনপির কথা রাখতে পারতেন, অবসরপ্রাপ্তদের প্রাধান্য দিতে পারতেন। তিনি আসলে অবসরপ্রাপ্তদের একেবারেই নেন নাই। এর কি কারণ আছে বলে আপনি মনে করেন? না, আসলে সার্চ কমিটিতে আপনি বললেন যে সার্চ কমিটির কথা কোথাও বলা নাই, এটা এখন এক ধরনের রেওয়াজ হচ্ছে আর কি, যে এর আগে হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে, এটিও হচ্ছে। কিন্তু যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপের যেটি শুরু হলো রাষ্ট্রপতির সঙ্গে, সেখানে কিন্তু সব রাজনৈতিক দলই অ্যাকসেপ্ট বিএনপি, সেখানে শুধু আইনের কথা বিএনপি শুধু বলে না যে আইনটা করতে হবে। অন্য সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ, তারা কিন্তু সবাই বলেছিল যে এখনই আইনটা করেন, অথবা প্রজ্ঞাপন জারি করে করেন, মানে অধ্যাদেশ জারি করে করেন। কিন্তু বিএনপি কেন চায়নি আইনটি আমি জানি না। এবং আসলে ধরুন 44-45 বছর হয়ে গেছে, কিন্তু সংবিধানের এই জিনিসটি কেন আইনে হয়নি বা কোনো জোরালো দাবিও কিন্তু কখনো ওঠেনি। এবং কিন্তু তারপরেও কিন্তু কোনো কিছু থেমে থাকেনি। মানে নির্বাচন কমিশন কিন্তু অনেক ভালো নির্বাচন কমিশন কিন্তু আমরা পেয়েছি, কোনো আইন ছাড়া বা সার্চ কমিটি ছাড়া। বরং যে সার্চ কমিটির মাধ্যমে প্রথম যে নির্বাচন কমিশনটি গঠিত হলো, যে নির্বাচন কমিশনটি এখন কাজ করছে, এটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, তাদের করা অধীনে অনেক নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। অতএব সার্চ কমিটির মধ্য দিয়ে করলে যে ভালো হবে সেটি কিন্তু খুব ভালো করে বলা যাবে। ভালো সার্চ কমিটি হলে ভালো হতে পারতো, সেজন্য আমি বলছি আমি সৈয়দ মোহাম্মদ হোসেন বিচারপতি, উনি খুব ভালো লোক, পরবর্তী হয়তো চিফ জাস্টিস হবেন, কিন্তু এই সৈয়দ মোহাম্মদ হোসেন গত সার্চ কমিটির প্রধান ছিলেন, তো সেই জায়গাটায় কিন্তু একটা মানে আলো ধোঁয়াশা একটা কিছু আছে যে তার নির্বাচনটা কিন্তু কতটা ভালো হয়েছিল। কিন্তু আসিফ ভাই, আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে ধরেন আপনি কোন একটি সার্চ কমিটি থাকলে আপনি কি কোনো পর্যায়ে কাজী রকিবকে বাদ দিতেন? কাজী রকিবউদ্দিন আহমেদ তো সব দিক দিয়ে তিনি ভালো লোক হিসেবে পরিচিত, মানে কাজী রকিবউদ্দিনের যে অতীত অভিজ্ঞতা, তিনি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেন নাই, তিনি কখনো জনতার মঞ্চের মধ্যে তিনি বড় ভূমিকা পালন করেন নাই, তাকে আপনি কিভাবে আওয়ামী লীগের লোক বলবেন? আমি আওয়ামী লীগের লোক তাকে বলতে চাই না। খারাপ লোক কেমনে বলবেন? বেগম জিয়ার দেওয়া 13 দফা পাস করে। আমি খারাপ লোকও বলতে চাই না, আমি বলতে চাই যে তার পছন্দটি যে কোনো কারণেই শতভাগ পূর্ণতা দিতে পারেনি। যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে কাজী রকিবের দোষ, দোষ না। একজন ভালো মানুষ, ভালো কাজী রকিব নিশ্চয়ই ভালো মানুষ, কিন্তু একজন সৎ কর্মঠ উদ্যোগী মানুষ আমরা দিতে পারিনি। যেটা নাকি আপনি যদি আবু হেনার নির্বাচন কমিশনের দিকে তাকান বা তার আগে MS সাঈদের নির্বাচন কমিশনের দিকে তাকান, তাহলে কিন্তু দেখবেন তারা সার্চ কমিটির মধ্য দিয়ে নয়, তারা একটি রাজনৈতিক সরকারের সময় রাষ্ট্রপতি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন কোন সার্চ কমিটি ছাড়াই। তারা কিন্তু অনেক ভালো কাজ করেছে। এবং আপনি যদি MS সাঈদেরটা মনে আপনি নিশ্চয়ই যে 2000 সালে আওয়ামী লীগ সরকার তাকে নিয়োগ দিয়েছিল MS সাঈদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, এবং বিএনপি পরদিন একটু হরতাল দিয়েছিল ওই কারণ তার বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জে দলীয় নির্বাচনে দেওয়া হয়েছে, তার অধীনে নির্বাচন মানি না। এবং বিএনপির হলো চরম দুর্ভাগ্য যে সেই সাঈদ সাহেবের অধীনে 2001 সালের নির্বাচনে বিএনপি জিতে গিয়েছিল, বড় জয় লাভ করেছে। মানে সেই কারণে আওয়ামী লীগ শুধু সার্চ কমিটির মধ্য দিয়ে করলে যে শক্ত ভালো নির্বাচন কমিশন পাওয়া যাবে সেটি না, তবে আশা যে হ্যাঁ ব্যক্তি হিসাবে যদি ধরেন এই মানুষগুলি কিন্তু আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির কথা বললেন যে আওয়ামী লীগ, হ্যাঁ দল তো সবার মনের মধ্যে একটা থাকে বা আছে, এই যে 6 জন তাদের মনের মধ্যে নিশ্চয় আছে, কিন্তু তারা যদি আসলে সততা নিয়ে নিষ্ঠা এবং জন আকাঙ্ক্ষা যেটা আছে একটা যে ভালো নির্বাচন কমিশন চায় মানুষ, যার অধীনে আগামী নির্বাচন সংসদ নির্বাচনটি হবে। কিন্তু আমরা একটা বিরতি নিয়ে আসবে, আপনি কাকার কথা বলছিলেন, এই জায়গা থেকে আমি একটু রহমান ভাইকে প্রশ্ন করতে চাই। আমাদের দর্শকরাও আমাকে খুব আওয়ামী ঘেঁষা সাংবাদিক বলে বলছেন, কারণ হচ্ছে আমি বলছিলাম যে 6 জনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে কিনা। আমার মনে দর্শকদের সাথে আমি একমত যে যারা আসলে চাকরিতে আছেন তাদের কাছ থেকে আমরা কতটুকু কি বা আশা করতে পারি। জনাব মোহাম্মদ সাদিক খুব ভালো লোক, সিএজি মাসুদ সাহেব উনি খুব ভালো লোক, কিন্তু তারা তো চাকরি করছেন, তারা কতটাই ভালো আর হতে পারবেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover.
চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়েন্ট 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। বেস্ট এভার ক্লিয়ার, I have nothing to hide। শীতকাল 25% পর্যন্ত কোমলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়, তাই যে কোনো আঁচড়ে হয়ে যায় দাগ। ভ্যাসলিন ডিপ রিস্টোর মাইক্রো ড্রপলেটের সাথে রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে। আজই স্ক্র্যাচ টেস্ট করে দেখুন। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। ফেয়ার এন্ড লাভলি মেন অ্যান্টি মার্কস ক্রিম, না জেনে এন্ডোর্স করা পুরনো স্ট্যান্ডার্ড, মার্কসের উপর টেস্ট করা নতুন স্ট্যান্ডার্ড। চেহারা কয়েক সপ্তাহ আগে আর এখন ফেয়ার এন্ড লাভলি মেন ব্যবহারের পরে মার্কস রিডিউসড, ফেয়ারনেস ইনক্রিজ। পার্থক্য দেখলে সো গাইস, মার্কস কমাও, ফেয়ারনেসের স্ট্যান্ডার্ড বাড়াও। ফেয়ার এন্ড লাভলি মেন অ্যান্টি মার্কস ক্রিম। আঙ্কেল, ছবি তুলতে চাই। কাম। একসাথে এতগুলো ফোন, একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব এয়ার হোস্টেস অ্যাপ্লিকেশনের জন্য, সিঙ্গিং কম্পিটিশন, পার্ট টাইম এমবিএ ফর্মের জন্য, হেয়ার স্টাইল করার ইচ্ছে মতন যদি চুল হয় থিক এন্ড লং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থিক এন্ড লং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। সার্কেল পুরো ফুল, এক সার্কেল একটু হাফ ডাট এন্ড ডেড সেল করবে সাফ। নেক্সট মুভ হলো ক্রিসেন্ট ক্রস and light it up. Round and round on your skin, wash, thorough with vitamins. ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস ফেস ওয়াশ। ফ্লোরাল ফিউশনাল সমৃদ্ধ মাস্ক, অতুলনীয় আদায়, ছড়ায় ফুলের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। দেখ, আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর, উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম, ফেয়ারনেস বাড়বে না করে করবে বছর, কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উল্টা ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে উল্টে পেয়ে গেছে না? টল দিও। ফেয়ার এন্ড লাভলি উল্টা ফেয়ারনেস ক্রিম। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বাংলাদেশে রহমান ভাই, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে নির্বাচন কমিশনের যে গঠন অন্তত 3 জন, এবং দর্শকরা যেটা বলতে চাইছিল অন্তত 3 জন সরকার সরাসরি চাকরি করছেন, বিচার বিভাগে এখনো কর্মরত আছেন 2 জন। তাদের সঙ্গে আমি কিছু না বললো, তারা যেহেতু রাষ্ট্রের পদে আছেন এবং তারা অবসর গ্রহণের পরে তারা সুযোগ থাকছে, দর্শকরা যেরকম বলছেন, সেটি আপনি কি বলবেন? যে এটি আসলে আমি এই ক্ষেত্রে প্রথমে নিতাইদার কথার উত্তরে একটা কথা বলতে চাই যে উনি বলেছেন যে আমাদের কথা, আমাদেরকে ইঙ্গিত করে যে ওনারা যাদেরকে চিন্তা করেছেন তার প্রতিফলনই মাননীয় রাষ্ট্রপতি করেছেন। এই কথাটি একেবারেই অসত্য এবং ভিত্তিহীন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই দলীয় মানুষকে, দলীয় লোককে এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করুক এটা কখনোই তারা কামনাও করে নাই, তারা তাদের জায়গা থেকে কোনো প্রস্তাবও দেয়নি। সুতরাং আমাদের ব্যর্থহীন একটি আস্থা ব্যক্ত করেছি মহামান্য রাষ্ট্রপতির উপরে,
যে মহামান্য রাষ্ট্রপতি তিনি সংবিধানের রক্ষক, তিনি দেশের অভিভাবক, এবং উনি যে সিদ্ধান্ত নেবেন ওনার বিবেচনা দিয়ে সেই সিদ্ধান্ত বাংলাদেশ যেতে চাই। আসলে আপনার কাছে কি মনে হয় যে মহামান্য রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত ইন্ডিপেন্ডেন্টলি নিয়েছেন না প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েছেন এই সার্চ কমিটির এই 6 জনের ক্ষেত্রে? আপনি যেহেতু অনেকদিন ধরে মানে শুধু ইয়ে করছেন না, মহামান্য রাষ্ট্রপতিকেও আপনি আসলে ব্যক্তিগত চেনেন, জানেন, তার সাথে অনেকদিন ছিলেন, আপনার কাছে কি মনে হয়? রাষ্ট্রপতি হয়তোবা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, তবে সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। এটি তার সিদ্ধান্তে হয়েছে আমার তাই মনে হয়। না, তো আমি যে কথা বলছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হিসেবে যেই প্রতিনিধি দল তার কাছে গিয়েছিল তাদের সঙ্গে তো আলাপ করতেই পারেন, বিএনপির সঙ্গেও তিনি করেছেন, কিন্তু এই সিদ্ধান্তটি তিনি একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত এবং তিনি তার বিবেচনা প্রসূত সিদ্ধান্ত দিয়েই আমার মনে হয় যে জাতিকে একটা তুলনামূলক বিচারে তিনি একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি সকলের কাছে দিয়েছেন এবং তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাদের আসলে কোনো বক্তব্য না রাখাই ভালো, কারণ তার প্রতি যদি আমরা আস্থার জায়গাটুকু এতটুকু যদি আমরা মানে কি বলে যে অনাস্থার জায়গা তৈরি হয় তাহলে একটা দেশে বড় ধরনের সংকট তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি সকলেরই শ্রদ্ধা থাকা উচিত। আর যারা চাকরি করছেন বলে তারা সরকারের কি বলে যে দৃষ্টিভঙ্গির জায়গাটাকে মূল্যায়ন করবেন, আর যারা অবসর নিয়েছেন তারা কোনো দলের ইঙ্গিত বা কোনো দলের বিবেচনাকে মাথায় নেবেন না, এমনটি কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি ইতিহাস বলে না। সুতরাং এখন বর্তমানে কর্মরত আছেন সেই কেবলমাত্র মানে কি বলে যে আমি অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী আপনার কাছে জানতে চাই যে বিএনপি প্রধান ক্ষোভের জায়গাটি এই সার্চ কমিটিতে আসলে কি কি ত্রুটি আছে আপনাদের কথা না শোনা ছাড়া? আমি খুব সংক্ষেপে যেটা বলছি সেটা হলো যে প্রথম পর্বে রহমান ভাই যে কথাটা বলেছেন আমার সেই কথা, উনি বলেছেন যে মানে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আলোচনার যে প্রাথমিক ভিত্তি যেটা থাকার দরকার সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, আর একটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এক্ষেত্রে আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনা এখন পরিপূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে বর্তমান এই ক্ষমতাসীন সরকারের শাসনামলে। মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্রের পথ ধরেই মুক্তিযুদ্ধ হয়েছে। এখন বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নাই। এখন আরেকটা কথা আশিস বাবুর কথার সাথে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম আশিস সাহেবের কথার সাথে, সেটা হলো যে সাপ্লিমেন্ট যেটা আমি করতে চেয়েছি সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন। দাদা আপনি কি একটু সময় দিবেন? আমি একটু রহমান ভাইকে একটু জিজ্ঞেস করি যে মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বড় চেতনা আসলে গণতন্ত্র। আপনার কাছে মনে হয় না যে গণতন্ত্রটা এখন একটু আমরা চেতনার থেকে একটু বাইরে, আমরা ঠিক গণতান্ত্রিক একটা অবস্থার মধ্যে? আমার কাছে তো মনে হয় এটি কোনো কারণই নেই, কারণ সব ধরনের গণতান্ত্রিক চর্চাই বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশ এই সরকারের অধীনে যতগুলো নির্বাচন স্থানীয় সরকারের প্রত্যেকটা স্তরে নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ বলছি এই কারণে বলছি এটি শুনেন যে কতগুলো স্তরের নির্বাচন, সেই ক্ষেত্রে বিএনপি মনস্তাত্ত্বিক ভাবেই তারা কিন্তু মাঠ ছেড়ে দিয়েছিল, এটাই বাস্তবতা। এবং যেখানে গোলমাল গোলযোগ যতটুকু হয়েছে এটা কিন্তু সামাজিক গোলমাল গোলযোগের পর্যায়ে বিবেচনা করা যায়, এটা কোনো রাজনৈতিক গোলমাল আর আমরা যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র দেশে এখন জাতীয় টেলিভিশনে এই কথাটি অকপটে বলতে পেরেও বলছে যে বাক স্বাধীনতা নাই বা গণতন্ত্র নাই। এখানে বাক স্বাধীনতা নাই, এখানে গণতান্ত্রিক কোন মূল্যবোধ নাই এবং আমরা দেখতে চাই যে রাষ্ট্রযন্ত্র এখন একটা দানবীয় রূপ লাভ করেছে। রাষ্ট্রযন্ত্র পরিচালিত সন্ত্রাস, গুম, খুন, অত্যাচার, নিপীড়ন আজকে সীমা লঙ্ঘন করে গেছে, সীমাহীন হয়েছে
এবং আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই যে নির্বাচন কমিশন গঠন বা নির্বাচন হওয়া, জনগণ দেশ একটা গণতান্ত্রিক সমাজ চায়, জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা জাতি চায় মুক্তি, দেশ চায় স্বাধীনতা, জনগণ চায় মানে গণতন্ত্র, মানে জনগণ চায় বিপ্লব। তো বিপ্লবের কথা আমি বাদ দিলাম, জনগণ একটা বিপ্লবী পরিবর্তন চায়, একটা গণতান্ত্রিক সমাজ চায়। এই গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য যে নির্বাচন কমিশন হওয়া দরকার, সেই নির্বাচন কমিশন অতীতে কখনো মানে পরপর কয়েকবার দেখছি আমরা হয়নি, এবার তো প্রশ্ন উঠছে না এদের মানে পদক্ষেপ দেখে। এর কারণটা হচ্ছে যে এই জায়গায় আমি ওনার কথা সাপ্লিমেন্ট করছি যে বাঁকা ছাঁচে কখনো সোজা পিঠা বানানো যায় না। ছাঁচ যদি বাঁকা হয়, পিঠা যেই বানাতে যাক সেখানে বাঁকাই হবে। আবার আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বক্তব্য হচ্ছে যে এখানে শুধু আইন করলেই হবে না, আজকে আমরা সত্যি দেশে গণতন্ত্র চাই কিনা, সত্যি একটি প্রতিনিধিত্বশীল অংশগ্রহণমূলক নির্বাচন চাই কিনা। যদি সেটা চাইতে হয় তাহলে আজকে বাংলাদেশে যেভাবে ফ্যাসিবাদী শাসন চলছে, যেভাবে স্বৈরাচারী বক্তব্য পরিষ্কার আমার কাছে যদি বলতে, নিতাইদা গণতান্ত্রিক চর্চা এতটাই বেশি করেছেন এবং উনি একদম কি বলে যে প্রাণ খুলে ওনার গণতান্ত্রিক চর্চা করেছেন। উনি জাতীয় পার্টির একসময় বড় দায়িত্বে ছিলেন, সে সময় তিনি করেছেন, এখন বিএনপি বড় দায়িত্বে আছেন, এখনো মিডিয়াতে তিনি কথা বলছেন নির্দ্বিধায়, নির্ভাবনায়, নিঃসংকোচে। এমন উদাহরণও ছিল যে বিএনপির আমলে এই যে গুম খুনের কথা বলে, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের মহানগরের প্রথম যে প্রেসিডেন্ট মাহফুজ বাবু, তাকে কিন্তু প্রথম গুমের শিকার হতে হলো জিয়াউর রহমান ক্ষমতা। সেই সব ইতিহাসে যাব না, তবে আপনাকে আমি দয়া করে বলবো, নিতাইদাকে দয়া করে বলবো, আপনি একজন সেন্সিবল মানুষ, আপনি একজন আইনজীবী, এবং আমার মনে হয় যে মিডিয়াতে কথা বলছেন, অনেক লোক শুনছে, সুতরাং এই বাংলাদেশ এই সরকারের অধীনে গণতান্ত্রিক চর্চা নাই, এই কথাটি আপনার দিক থেকে বলা আমার মনে মোটেই সম্ভব। গণতান্ত্রিক চর্চা নাই সেই কথাটি আপনি বলেন না, কারণ এই কথাটা বললে একটু ভয়ের কারণ হতে পারে না। না না, ভয়ের কারণ নাই। আমি আসিফ ভাই আপনার কাছে আসতে চাই হচ্ছে, আমি একটু বিরতি নিয়ে আমি আপনার কাছে যেটি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রধান নির্বাচন কর্মকর্তা বা প্রধান নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারদেরকে নিয়োগের লক্ষ্যে একটি আইন প্রণয়নের কথা আওয়ামী লীগ করেছিল, বেশ জোর দিয়ে বলেছিল এবং বলেছিল যদি সম্ভব না হয় মানে সময় না পায় তো অধ্যাদেশ করে দিতে পারে। কিন্তু তার দুদিন পরে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এই আইন এখন করা যাবে না, সবার সঙ্গে আলোচনা করতে হবে, আইন করার সময় নাই। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, কি বিশ্লেষণ? আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে একটু শুনি। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়েন্ট 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। বেস্ট এভার ক্লিয়ার, আই হ্যাভ নাথিং টু হাইড। শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার না করলে প্রতিদিনই আপনার চুল হতে থাকে রুক্ষ আর অপুষ্ট, তাই আপনার চুল বেঁধে রাখতে হয়। ডাভ কন্ডিশনারের 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে এবং চুলকে করে 10 গুণ পর্যন্ত মসৃণ। প্রতিদিন সুন্দর খোলা চুলের জন্য চুলকে দিন ডাভ কন্ডিশনারের পুষ্টি। এখন ডাভ কন্ডিশনার পাচ্ছেন মিনি প্যাকে মাত্র 4 টাকায়। ফ্লোরাল ফিউশন সমৃদ্ধ মাক্স, অতুলনীয় মাদারে ছড়া ফুলের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য, লাক্স পারফিউম।
25% পর্যন্ত কোমলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়, তাই যে কোনো আঁচড়ে হয়ে যায় দাগ। ভ্যাসলিন ডিপ রিস্টোর মাইক্রো ড্রপলেটের সাথে রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে। আজই স্ক্র্যাচ টেস্ট করে দেখো, এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি স্পট রিমুভাল টেকনোলজি ভিটামিন B3 সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এগুলো পন্ডস এর অঙ্গীকার। রিয়ের সাথে লাঞ্চ। রাহুল, তুই হাত ধুয়েছিস? পুরো 1 মিনিট ধরে সাবান নিয়ে হাত ধুতে, তা নাহলে জীবাণু থেকে যায়। ধুতে থাকো ধুতে থাকো ধুতে। এই বান্টি, তোর সাবান নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। রিয়ের সাথে লাঞ্চ। রাহুল, তুই হাত ধুয়েছিস? পুরো 1 মিনিট ধরে সাবান নিয়ে হাত ধুতে, তা নাহলে জীবাণু থেকে যায়। ধুতে থাকো ধুতে থাকো ধুতে। এই বান্টি, তোর সাবান নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। দেখ, আমার ফেয়ারনেস এখান থেকে এখানে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস বাড়বে না, করে করবে বছর কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। ফেয়ারনেস কমার বদলে উল্টে পেয়ে গেছে না? টল দিও। ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আমাদের একজন দর্শক সাধারণ তিনিও বলছে যে ফ্রিডম অফ স্পিচ সেটা আসলে শুধু টক শোতেই আছে। আশিস ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে কি কারণে আইন করার কথা বলে আবার তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আইন সহজ বিষয়, আইন করতে গেলে সবার সঙ্গে আলোচনা করতে হবে, বসতে হবে, চাইলে আইন করা সম্ভব নয়, আর বিএনপির সঙ্গে এখনো সম্ভব নয়। এইটা কি একটু অবস্থানগত পরিবর্তন হলো কিনা যে আওয়ামী লীগ জোর দিয়ে আইন করতে মহামান্য রাষ্ট্রপতিকে বললেন, সে আওয়ামী লীগ আবার সরে আসলো কেন জায়গা থেকে, আইন করার জায়গা থেকে? না, সরে আসা ঠিক আমার কাছে মনে হয়নি যে আইন করার প্রস্তাব আওয়ামী লীগ দিয়েছিল রাষ্ট্রপতিকে, কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি কিন্তু আইন করার প্রস্তাব দেয়নি। অতএব ওই জায়গাটায় কোনো জটিলতা নাই যে বিএনপি দাবিটা খুব কট্টর করেছে যে প্রধানমন্ত্রী সরে গিয়েছেন, আমার কাছে তা মনে হয় না। আসলে সময়টা খুব কমই ছিল। একটা আইন করতে হলে যে আপনি জানেন একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি আসে, আইন মন্ত্রণালয়, ক্যাবিনেট হয়ে আবার সংসদে ঢাকা বিভাগ করার যে আইন সেটা খুব কম সময়ের মধ্যে করেছে, পাস করেছে 1 মিনিটে, করেছে ড্রাফট করেছে 2-3 দিনে। না, 2-3 দিনে না, তার পিছনের কাজগুলো কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। আইন করার কাজটা নিশ্চয়ই পিছনের কাজটি আগে থেকে না করলে রাষ্ট্রপতিকে প্রস্তাব দিবেন কেন? প্রধানমন্ত্রী তো জানেন যে এটি কাজ চলছে। সেটা নিয়ে আমরা প্রশ্ন করতেই পারি, কিন্তু এই আইনটি যে খুব করতেই হবে এই জন আকাঙ্ক্ষা কিন্তু এতদিন ছিল না। গত 44-45 বছর কিন্তু বাংলাদেশের জন আকাঙ্ক্ষা তৈরি হয়নি। এইবারে কিন্তু হঠাৎ করে আইনটির কথা সামনে আলোচনায় এসেছে, এবং আমরা কিন্তু গত যদি আপনি 20-25 বছরে বাংলাদেশের ইতিহাস দেখেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে কিন্তু এত বিতর্ক কখনো হয়নি। হয়েছে নির্বাচনকালীন সরকার নিয়ে, যে 90 এর পর থেকে নির্বাচনকালীন সরকারটা কি হবে, কেয়ারটেকার হবে না রাজনৈতিক সরকার হবে, সেটা নিয়ে আমরা নানা রকম গবেষণা করেছি, নানা রকম আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন গঠন নিয়ে কিন্তু এরকম হয়নি। এই প্রথম যিনি রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখনই সার্চ কমিটির মধ্য দিয়ে একটি নির্বাচন কমিশন গঠন হলো, এবং সেটি নিশ্চয়ই একটি ভালো করার আকাঙ্ক্ষা থেকে তৈরি করা হয়েছিল, কারণ রাষ্ট্রপতি নিজেই যে কাউকে নিয়োগ দিতে পারেন, এবং এখন এটি একটি রেওয়াজে পরিণত হলো। দ্বিতীয় দফায় আইন করার আগ পর্যন্ত হয়তো এই রেওয়াজটা অব্যাহত থাকবে। অর্থাৎ মানে আপনি যেটা বলছেন যে আইন থেকে সরে গেল কোনা, এবং সরে যাওয়া বা থাকার মধ্যে খুব বেশি না পার্থক্য সেজন্য আবার একটা একটু ছিল যে রহমান ভাইকে এই বিষয়ে একটু আলোকপাত করবেন যে কেন মাননীয় প্রধানমন্ত্রী বড় একটি দল নিয়ে গিয়েছিলেন, 18 বা 19 জনের একটি দল নিয়ে গিয়েছিলেন, সেইখানে গিয়ে যে একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন, বাকি সবটা বিষয় মহান রাষ্ট্রপতির উপর ছেড়ে দিয়ে আসলেন, সেই একটি বিষয় কেন আবার পরে একটু পিছিয়ে আসলেন? এর কারণটা আসলে কি হতে পারে? কোন বিষয়টা? সেটা হচ্ছে যে আইন করতে বলেছিলেন, যে যেভাবে আইন করে আইন প্রণয়নের কথা উনি বলেছিলেন, জি, এবং সে আইন প্রণয়নের জায়গাটা থেকে উনি এখনো সরেননি। আচ্ছা,
কিন্তু উনি এর সঙ্গে আরেকটা কথা বলেছিলেন যে এই আইন প্রণয়ন করলেও এই আইনের কি বলে যে মানে ফেব্রুয়ারির 8 তারিখে যেহেতু কমিশন বিদায় নেবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, সুতরাং এই আইনের প্রায়োগিক যে সময়টার বিষয় সেই জিনিসটাকে এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কাজে লাগানো যাবে না। কারণ আইনটা করতে তো একটু সময় লাগবে, এটা ক্যাবিনেটে পাস হইতে হবে, আইন মন্ত্রণালয় থেকে সেই জিনিসটি তৈরি হইতে হবে, তারপরে আবার স্ট্যান্ডিং কমিটিতে যাবে, তারপর সংসদে এটির উপরে আলাপ আলোচনা হবে, জনমত যাচাই, জনমত বাছাই কমিটিতে যাওয়ার প্রস্তাব আসবে। আপনারা ইচ্ছা করে এটি এড়াতে পারলে আমরা আইন করার পক্ষে এবং আইন করার পক্ষে, এবং আইন করলে এই ধরনের বিতর্কগুলো হয়তো নতুন করে আসবার সুযোগ বন্ধ হয়ে যেত, এটা ঠিক। কিন্তু তারপরেও যেহেতু বিএনপি প্রস্তাব করে নাই আইনটি না করার জন্য, এবং করে নাই তার সঙ্গত কারণ হলো আমরা যেটা মনে করি আমাদের কাছে অনমীয়, সেটা হলো তাদের সংসদে প্রতিনিধিত্ব নাই। তো সুতরাং যদি আজকে এই সংসদে একটি আইন পাশ হয়, এই ধরনের একটি স্পর্শকাতর আইন, তো সুতরাং আমার মনে হয় যে সেই ক্ষেত্রে বিএনপি হয়তো এইটার একটা ভুল ব্যাখ্যা নিয়ে ভুলভাবে আবার একটা মাঠে কি বলে যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। আপনারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার একটু যদি বিস্তার আমাদের করেন, যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরে আপনার কি এটি নিয়ে কোনো আন্দোলন সংগ্রাম এগুলির মধ্যে দিয়ে যাবেন, নাকি শান্তিপূর্ণ ভাবে আমাদের সবাইকে বোঝার চেষ্টা করবেন? আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিরপেক্ষ নির্বাচন, এটাই মূল লক্ষ্য। বাংলাদেশ যেখান থেকে ডিভেলড হয়ে গেছে, somebody has to bring the country in order, যে জায়গাগুলো ডিজঅর্ডার হয়ে গেছে, যেমন নির্বাচন কমিশন এখন ডিজঅর্ডার, পাবলিক সার্ভিস কমিশন এখন ডিজঅর্ডার, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ডিজঅর্ডার। কমিশনে কি সমস্যা? পাবলিক সার্ভিস কমিশন ওই দলীয় লোকদের নিয়ে সেইভাবে হচ্ছে দলীয় বিবেচনায়। একবার যে এইচটি ইমাম সাহেব বলছিলেন না যে শুধুমাত্র পরীক্ষা কি দেখতে হবে ছাত্রলীগের লোক কিনা, বলেছে যে রিটেনে পাস করে আসেন, ভাগে দিয়ে করে দেবো। এখন আমার বক্তব্য হলো যে somebody must bring the country in order। আমাদের সেই উদ্বেগ হলো সেই জায়গায়, দেশটা তো আমাদের সবারই, আমরা একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। এই নির্বাচনে আমরা মনে করি না যে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন করলেই হবে, সেজন্য আমরা আগে বললাম যে বাঁকা শাসে সোজা পিঠে করলে হবে না। আশিস সাহেব যে কথাটা বললেন যে এতদিন ধরে যে বিতর্ক ছিল, এখনো সেই বিতর্ক আছে যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওনারা যেটা করেছেন, ইট ইজ ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ পলিটিক্স ইন বাংলাদেশ স্পেশালি, যে ইলেকশন উইল বি হেল্ড 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট থাকবে, আবার নির্বাচন তার আগে 90 দিন আগে হবে। আব্দুর রহমান সাহেব এমপি থেকে এমপি ইলেকশন করবেন, আমি এমপি ইলেকশন করব। অতএব এই যে ডিসপ্যারিটি, এই যে আপনার এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড হলো না। আমাদের কথা হচ্ছে যে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার করতে হবে, এবং নির্বাচন কমিশন আমরা যাই বলি না কেন, আমরা তো মাঠে নির্বাচন করা লোক, নির্বাচন করেছি। আমরা জানি যে এট দ্য টাইম অফ ইলেকশন এখানে আপনার এই যে যারা যে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, মানে পোলিং অফিসার যারা থাকে, তারা বর্তমান যে পরিস্থিতি আছে যে গভর্নমেন্টের, কারণ আমি প্রথম বলছি যে এই দলটা গণতন্ত্রে বিশ্বাস করে না, বর্তমান ক্ষমতাসীন দল গণতন্ত্রে বিশ্বাস করে না। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বললে আমরা সাম্প্রদায়িকতার বীজ বাক্য এই দেশে কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। আপনাকে ধন্যবাদ। আমি একটু জানতে চাই, আসলে আমরা একটা বিরোধী নিচ্ছে আসলে এই অবস্থাটা কি রয়েই গেছে যে মানে বাংলাদেশের নির্বাচন হতে হলে যে সরকার ক্ষমতায় থাকছে সে যদি রাজনৈতিক সরকার হয়, তাহলে সে নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থাটা কি এখনো রয়ে গেছে কিনা? দেশের মধ্যে উদ্ধৃত করতে চাই, এমন একটি সরকার থাকতে হবে যে সরকার নির্বাচনের ফলাফলে কোনো রাজনৈতিক স্বার্থ রাখতে পারবে না। সহায়ক সরকার বলতে আমরা এটাকেই বুঝি। একটি সহায়ক সরকার লাগবেই কিনা যার রাজনৈতিক কোনো স্বার্থ নাই, সেটা সম্পর্কে আপনার কাছে একটু শুনলাম। এটা বিরতি নিয়ে ফিরছি।